ঝট করে বউকে কোলে তুলে নিল। একজন বুয়া তাদের থেকে বেশ অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। রিহান সেদিকে একবার তাকালো না পর্যন্ত। বউ নিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল। পেছনে বুয়া দরজা বন্ধ করল। রুমের সামনে এসে রিহান পা দিয়ে দরজা ফাঁকা করে রুমের ভেতর প্রবেশ করল। এরপর মীরাকে নিয়ে সোফায় বসল। মীরা তখন ও রিহানের গলা জড়িয়ে ধরে। খুব বেশি পরিশ্রম করলেই শরীর থেকে এমন ঘাম ঝরার কথা, অন্যথায় এমন নভেম্বর মাসে ও পুরুষটা জবুথুবু হয়ে এলো কোত্থেকে? তার উপর তখন এর কথার অর্থ বুঝে না মেয়েটা, কিন্তু একটু হলে ও আন্দাজ করতে পারছে ইরফানের কথাই বলেছিল রিহান। মীরা রিহানের গালে হাত রাখে, অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলে উঠল, আপনি ইরফানকে মেরেছেন? রিহান শুধু অল্প করে অধর বাঁকিয়ে হাসল। এরপর মীরারও অধরে ঝাঁপিয়ে পড়ল। এমনিতেই ভয় ছিল মীরা, তার মধ্যে পুরুষটার এমন উন্মাদনায় অনেকটা অপ্রস্তুত হল। কিছু বুঝে উঠার আগেই রিহান নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মীরা মুখ ফুটে কিছু বলার সুযোগ পেলে না, কিন্তু অভিমান মনে পাহাড় সমান। এই কয়েকদিনে অনেক বেশি ইগনোর করেছে রিহান তাকে। দিনে যেমন তেমন রাতে সে এক রত্তির ছাড় দিত না নিজের অধিকার খাটাতে। নিজের উদ্দেশ্য হাসিল করে তবে ক্ষান্ত হতো। মীরা এখন অনেকটাই অবাক হয়, রিহান শেখ আগে থেকে এমন ছিল নাকি বদলে গিয়েছে, নাকি সে পুরুষটাকে চিনতে ভুল করল? এর উত্তর যেন এই কদিন রিহান নিজের ব্যবহারের মধ্যে দিয়ে দিচ্ছে। কিন্তু মীরা চায় এগুলো একটাও সত্যি না হোক, স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন হোক। পুরুষটা শুধু তাকে ভালোবাসুক, আগের মতো এমন ভোলাভালা হয়ে সব সময় মীরাকে আগলে রাখুক। গুন্ডামি করে না। চোখের কাজল, গায়ের শাড়ি শক্ত করে বেঁধে বন্দি করে রাখা লম্বা চুল সবটাই এলোমেলো করে দিয়ে পুরুষটা নিঃশব্দে বউকে কোলে তুলে ওয়াশরুমে চলে গেল। গত কয়েকদিন আগের সবকিছু মীরার স্মৃতিতে হালকা হলো। হয়তো ভুলেও যাবে। সত্যি কি ভুলে যাবে? এসব কোন ধরনের পাগলামি ইফাত ভাই? আপনি আবার কেন ঢাকা এসছেন? আর আবার কি নাটক শুরু করেছেন এসব? ইফাত ছাদের একদম কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে দুই দিকে দুই হাত মেলে দাঁড়িয়ে আছে। একটু এদিক ওদিক হলেই তিনতলা থেকে সোজা নিজে জমিনে। শিশিরের ভয় লাগছে, বুকের ভেতর দুরদুর করছে, কিন্তু তবুও মুখের ভাবভঙ্গি এমন করে রেখেছে যেন সে ভীষণ বিরক্ত ইফাদের এসব কর্মকাণ্ডে। একটু আগে শিশির নিজের ল্যাপটপে কিছু করছিল, আর তখনই ইফাদ মেসেজ করে ওকে ছাদে ডেকেছিল। কিন্তু শিশির তো আসার পাত্রী নয়, তাই তো সুইসাইড করার হুমকি দিয়েছে। তবেই না রমণীর মন নরম হলো। ইফাদ মলিন হাসে। 1 মাসের বেশি সময় হতে চলল, আজও শিশির ওর প্রতি একটুও মায়া দেখালো না। এমন ভোলাভালা মেয়েটা কিভাবে এত কঠোর হয়ে গেল ইফাদ ভেবে ভেবে হয়রান। ইফাদ আস্তে করে সেখান থেকে সরে এলো। রাত বাজে 2টা। ছাদে লাইটের আলোয় আলোকিত হয়ে আছে, সব কিছু স্পষ্ট। শিশির ইফাদকে কার্নিশ থেকে সরে আসতে দেখে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল। ইফাদ ধীর পায়ে এসে ঠিক ওর সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের মুখের দিকে। শিশির এলোমেলো দৃষ্টিতে এদিক ওদিক তাকায়। সে কিছুতেই নিজেকে ইফাদের প্রতি দুর্বল দেখাতে চায় না, তাই বিরক্তিকর মুখে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ইফাদ ওকে আটকে দিল। 2 হাতে মেয়েটার কোমর জড়িয়ে ধরল আচমকাই। শিশিরের চোখ বড় বড় হয়ে গেল। মোচড়ামুচড়ি করে ছোটার চেষ্টা করতেই ইফাদ হাতের বাঁধন আরো দৃঢ় করল। একে অপরের শরীর ছুঁই ছুঁই করছে। ইফাদের উষ্ণ নিঃশ্বাস শিশিরের চোখ মুখে পড়ছে। শিশির তবুও দমার নয়। সে ভেতর ভেতর এলোমেলো হলে ও উপরে ঠিকই নিজেকে শক্ত রাখল। ইফাদ মেয়েটার কানের পাশ দিয়ে আঙ্গুল দিয়ে স্লাইড করে গলায় এসে থামল। শিশিরের ঘামে ভেজা চিকচিক করতে থাকা গলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ শান্ত স্বরে বলল, তোর এই গলাটা না, এটা যখন ঘামে ভিজে উঠে আমার দুনিয়া এখানে এসে থমকে যায়। তোর এই লোভনীয় ঘামে ভেজা গলাটা দেখার জন্য হলে ও আমার তোকে চাই। শিশির মুহূর্তে চমকে উঠল। ঝটফট হাত দিয়ে চেক করল গলা, সত্যি ঘামে ভেজা। ইফাদ ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়ায়।
আগে পুরুষটা বাড়িতে সারাক্ষণ 3/4 প্যান্ট পরে ঘুরঘুর করত। চরিত্রের সাথে মিলত। কেমন প্লেবয় টাইপ একটা ভাবসাব বহন করত পুরুষটার পোশাক আশাক, যেটা ইদানিং করে না। লম্বা ট্রাউজার টি শার্ট পরার পর অসাধারণ লাগে পুরুষটাকে। আগে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। গম্ভীর থাকে, কথাবার্তা তেমন হেয়ালি করে না। আগে ক্লিন শেভ করত, এখন গালে দাড়ি আছে খোঁচা খোঁচা। শিশিরের মাথা ভো ভো করে। সে শরীরের তাল ঠিক রাখতে পারে না, কেন জানি পাগুলো অবশ হয়ে আসে। পড়ে যেতে নিলেই ইফাদ ওকে আবার ধরে নিল। বাঁকা হেসে মেয়েটার কপালে টোকা লাগালো। এরপর বলে উঠল, তুই কি ভেবেছিস আমি মরতে এসছি? একদম না। তোকে এমনিতে তো কথা বলার জন্য পাওয়া খুব কঠিন, সেই জন্য শান্ত রেখে কথা বলার জন্য এই পদ্ধতি। যাই হোক, আমার ফোন চেক করেছিলি তুই সেদিন, যেটা করা মোটো ঠিক হয়নি। অ্যাটলিস্ট ভালোবাসলে বিশ্বাসটা অন্তত জরুরি। এখন তোর তো আমার উপর বিশ্বাস নেই। ভুল তো ঠিকই বুঝে নিলি, এখন আমায় তোর ভুলটা ভাঙতে হবে। কাল সত্যিটা জেনে যাবি। ইফাদের কথার আগামাথা শিশির কিছুই বুঝতে পারে না। ইফাদ ওকে নিয়েই নিচে এলো। রুমে দিয়ে দরজা বন্ধ করে নিজের রুমে গেল। আর শিশির ঘর থেকে বেরিয়ে রিহানকে মেসেজ লাগালো। কোথায় যাওয়া হচ্ছে? মীরা বিছানা ছেড়ে উঠার জন্য উদ্যত হতেই রিহান পেছনে থেকে প্রশ্নটা করে উঠল। মীরার কেন জানি সকাল থেকে অস্থির লাগছে। কিছু সময়ের জন্য পুরুষটার ভালোবাসায় মাথা থেকে আগের ঘটনাগুলো চাপা পড়ে গিয়েছিল। তবে ঘুমুতে গিয়ে কেন জানি মনটা বড্ড অস্থির হচ্ছে। তাই তো না ঘুমিয়ে রিহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়েছিল এত সময়। ঘড়ির কাঁটায় 8টার ঘরে পৌঁছাতে উঠে বসল। মীরা বিছানায় বসা তখন। রিহান একটানে বউকে নিজের উপর নিল, কমফোর্টার দিয়ে দুজনকে মুড়িয়ে নিল। মীরা আমতা আমতা করে সেভাবে চুপটি করে পড়ে রইল। এরপর হঠাৎ অধর কাঁপতে লাগল। ঠান্ডা বাহিরে, মীরা দুই ঠোঁট একসাথে কাঁপছে। তাই কথাটা ভেঙে ভেঙে এলো। নিচ নিচে। রিহানের গম্ভীর মুখ। বউকে শক্ত করে জড়িয়ে ধরে আরো নিজের নিকটে টানে। পেছনে থেকে গলায় মুখ গুজে বলে উঠল, যেতে হবে না। মীরা টু শব্দ করল না। এভাবে অনেক সময় পর মীরা ঘুমিয়ে গেল। রিহান থেকে থেকে বউয়ের গালে গলায় ঠোঁট ছুঁয়ে দিচ্ছি, এমনি একবার করার পর হঠাৎ ফোনে শব্দ হলো। রিহান ভ্রু কুচকে ফোন হাতে নিতে দেখল শিশির রাতে মেসেজ করেছে। রিহান শিশিরকে রিপ্লাই করে আরেকটা আইডিতে গেল, সেখানে হোয়াটসঅ্যাপে কিছু একটা দেখে রিহান বাঁকা হাসে। এরপর ফোন রেখে বউকে পুনরায় দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে বলল, আমি যেমন হই না কেন তোকে আমার কাছে থাকতে হবে, এবং শুধু আমার হয়ে। রিহান কেমন? খুব খারাপ নাকি ভালো? মীরারও মন ছটফট করে। তার মন এত বছর ধরে পুরুষটাকে ভালোবেসে একজন সুপুরুষ বলেই জেনে এসছে। তবে কি তার জানার মধ্যে ভুল আছে? না, তা কি করে হয়? অবশ্য সে জানার চেষ্টাও তো করেনি, শুধু দেখেছে আর রোজ পুরুষটার প্রেমে একটু একটু করে পড়েছে। কিন্তু এখন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মীরা আনমনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। সবাই আজ ঢাকা যাচ্ছে। বাড়ির সবাই অলরেডি রওনা করেছে, কিন্তু রিহান মীরা বেরোয়নি। রিহান একটু আগে ঘুম থেকে উঠছে। সবাই একসাথে তো যাওয়া যাবে না, তাই একটা গাড়ি অনেক আগে চলে গিয়েছে। ওরা রিহানের ওই জিপ গাড়ি দিয়ে যাবে। মীরার যদিও একটু মতো নেই এতে, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে ওটায় চড়ে। এখন এটা দেখলে মীরারও ভয় লাগে। মীরারও পায়ে নরম কিছুর স্পর্শ পেয়ে চমকে উঠল কিছুটা। নিচে তাকিয়ে দেখল টম্পা সহ শাড়ি ঘেঁষে আছে। কোলে উঠবে সে। মীরা পেছনে থালা দেখে খাবার দিয়েছিল টমকে। খাওয়া শেষ। মীরা ওকে কোলে তুলে ড্রেসিং টেবিলের উপর টিস্যু বক্স থেকে টিস্যু নিল। টমকে কোলে তুলে টিস্যু দিয়ে মুখ মুছে দিতে দিতে বলে উঠল, কিছু কিছু কাজ যত সাবধানে করো না কেন প্রমাণ ঠিকই থেকে যাবে। মীরা কথাটা এমনি এমনি বললেও পেছনে দাঁড়িয়ে থাকা রিহানের নিকট কথাটার গভীরতা অনেক বেশি মনে হলো। সে ঘাড় এদিক ওদিক বাঁকা করে
মোটেও সে কোনো কাজ প্রমাণ রেখে করে না। তবুও ইদানিং অস্থিরতায় ভুগছে নিজে। মনে হচ্ছে এই বাচ্চা মেয়েটাকে ঠকানো হচ্ছে। সত্যিটা জানতে পারলে বেচারি অনেক কষ্ট পাবে। আবার এমনও হতে পারে মীরা তাকে ছেড়ে অনেক দূর চলে গেল, না না এমনটা সে কোনো দিন মানতে পারবে না, আর না এমনটা হতে দিবে। শুনছেন? আপনি রেডি কখন হবেন? মীরা ডাকে। রিহানের ধ্যান ভাঙ্গে। রিহান হাতের টাওয়াল নাড়াচাড়া করে চুল মুছে এগিয়ে আসে মীরার কাছে। এরপর গলায় টাওয়াল ঝুলিয়ে টমকে নিজের কোলে নিয়ে বিছানায় রেখে দিল। মীরা ভ্রু কুঁচকে আছে। রিহান বিছানা থেকে সাদা রঙের শার্টটা হাতে তুলে মীরার হাতে দিল। এরপর দুই হাত দুদিকে মেলে ধরে আদেশ স্বরে বলল, পরিয়ে দে। মীরা বিনা বাক্যে শার্ট পরিয়ে দিতে লাগল। বলিষ্ঠ শরীরে পিঠের কাছে গিয়ে থামে মীরা। পিঠের মাঝ বরাবর একটা ক্ষতরও চিহ্ন। মাস এক আগের অ্যাক্সিডেন্টের ক্ষত। শুকিয়েছে, তবে দাগ মিটেনি। মীরা সেখানে একবার আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিল। জিজ্ঞেস করল, ব্যথা করে? ব্যথা করলে রাতে যে এত এত খামচি দিস সে সব সহ্য করতে পারতাম না। মীরা থমথম খেল। কি সাধারণ একটা প্রশ্ন করল সে, আর পুরুষটা সেটাকেও ঘুরিয়ে কোথায় নিয়ে উত্তর করল। অদ্ভুত। মীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এরপর শার্ট পরিয়ে দিল। বোতাম লাগিয়ে ব্লেজার গায়ে তুলে দিল। আগে প্যান্ট পরা ছিল রিহান। এরপর টাই বেঁধে চুল ঠিকঠাক করে হাতে কালো রঙের দামি একটা ঘড়ি পরে গায়ে পারফিউম মেখে নিল। কালো রঙের একজোড়া লোফার পায়ে নিজের সাজ কমপ্লিট করল। মীরা অপলক দেখে গেল শুধু। কত সুদর্শন পুরুষটা, দেখলেই অন্তর জুড়িয়ে যায়। মীরার পরনে কালো রঙের একটা শাড়ি, সাথে সাদা ব্লাউজ। তাকেও দারুণ মায়াবী দেখাচ্ছে। রিহান বউয়ের কপালে চুমু খেল। এরপর অধর পানে তাকিয়ে দুষ্ট হেসে বলে উঠল, শুধু লিপস্টিক নষ্ট করে তোর কাজ বাড়াতে চাচ্ছি না, রাতে উসুল করব সব। মীরা চোখ পিটপিট করে তাকিয়ে দেখে শুধু রিহানকে, কিছু বলে না মুখ ফুটে। রিহান বাহিরে দাঁড়িয়ে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। একটু পর পর সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ধোঁয়া ছাড়ছে। এখানে সে আজ আসতো না, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আসতে হয়েছে। সে পুরনো জীবনটা ভুলে যেতে চায়, নতুন করে বাঁচতে চায়। লোভ হয় তার, একটা সাধারণ জীবনযাপনের লোভ। ভালোবাসার মানুষ তার সাথে সহজ সরল একটা সংসারের লোভ। কিন্তু কিভাবে হবে, আদৌ কি সেটা সম্ভব হবে কিনা রিহান জানে না। তবে চেষ্টা করতে ক্ষতি কোথায়। রিহান সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা ফেলতে সামনে এসে দাঁড়ালো একজন মধ্যবয়স্ক পুরুষ। রিহান বিরক্ত হল। এই মানুষগুলো জাস্ট জঘন্য। রিহান তবুও চুপচাপ দাঁড়িয়ে গেল। সামনে দাঁড়ানো পুরুষটা প্রচুর রেগে আছে মনে হচ্ছে। রিহানের এতে কোনো হেলদোল না দেখে পুরুষটা আরো রেগে গেল। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, একজন মানুষকে মেরে হসপিটালে পাঠিয়ে এখানে রংতামাশা করতে লজ্জা করছে না তোমার? রিহান ভাব এমন করল যেন সে খুব ভালো একটা কাজ করেছে, আর এতে সে গর্বিত। কোনো অপরাধ করেনি সে। ঘাড় এদিক ওদিক নাড়াতে নাড়াতে জবাব দিল, একদম করছে না। রিহানের জবাব মোটেও ভালো লাগেনি পুরুষটার। আগুনে ঘি ঢালার মতোই কাজ হলো। একদম রেগে রিহানের কলার ধরতে নিলে রিহান দুই পা পিছিয়ে গেল। এতে করে হাতের নাগালের বাহিরে চলে গেল সে। পুরুষটার আগে কটমট করতে লাগল। রিহান যদিও প্রমাণ বা দোষ ছাড়া কাউকে এভাবে মারার পাত্র নয়, সেটা খুব ভালো করে জানে তিনি। তবুও জিজ্ঞেস করল, কেন মারলে আমার ছেলেকে? রিহান প্যান্টের পকেটে দুই হাত গুজে নিল। শরীর দুলিয়ে কঠিন স্বরে বলে উঠল, চরিত্র আর দৃষ্টি দুইটাই কন্ট্রোল করতে বলবেন আপনার গুণধর পুত্রকে। এবার হসপিটাল পাঠিয়েছি, দ্বিতীয়বার এমন করলে দুনিয়া থেকে বিদায় করে দেব। মাইন্ড ইট। আমার সাথে তুমি এভাবে কথা বলতে পারো? আমার ছেলেকে আঘাত করে এত বড় অন্যায়ের পড়ে কোন মুখে? রিহান হেসে উঠল ইরফানের বাবারও এমন বেহুদা মার্কা কথা শুনে। এই পুরুষটাও আতিক চৌধুরী পুষা গুলাম। ভালো একটা মুখোশের আড়ালে এরা জঘন্য কাজ করে। অবশ্য সে নিজেও মানুষটা সাধু নয়।
তবু এদের মতো জঘন্য নয় সে। রিহান বাঁকা হাসে, রসাত্মক স্বরে বলে উঠল, আপনার ছেলে বুঝি খুব ন্যায় কাজ করছে অন্যের বউয়ের দিকে নজর দিয়ে? ইরফানের বাবা থতমত খেল। রিহান সে সব উপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল। পেছনে দাঁড়িয়ে ফারুক সাহেব কটমট করতে লাগল। শাহনাজ এই প্রথমবার পার্লারে সেজেছে। জীবনে প্রথম এত ভারী মেকআপে খারাপ লাগছে না মেয়েটাকে। গোল্ডেন কালার লেহেঙ্গায় অসাধারণ লাগছিল। সারাদিন কাজল বউকে চোখে চোখে রেখেছে আর দেখেছে। অনুষ্ঠান শেষ হতে যে যার মতো করে বিদায় নিল। বাড়ি খালি হলো। শাহনাজ আর কাজল কাল গ্রামে যাবে। আজ মীরাকে ধরে বেঁধে সেই জন্য আজ এখানে রেখে দিয়েছে। রিহান থাকবে না এখানে। সে বউ কিছুতেই রেখে যাবে না এখানে। রাত 8টা বাজতেই রিহান বউ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। অতিরিক্ত অস্থিরতায় সে বিধ্বস্ত। মীরা ভেবে পায় না কেন এমন করছে রিহান। সুইজারল্যান্ড যাওয়ার আগে অবধি তো মানুষটা আতিক চৌধুরীর ভক্ত ছিল। প্রায় থাকতো এখানে তাদের বিয়ের আগে। তাহলে লাস্ট 6 মাস ধরে কেন এবাড়ি থাকে না? যখন মীরাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে উঠতে চেয়েছিল তখন মীরা একটু অবাক হয়েছিল। তবে ব্যাপারটা পাত্তা দেয়নি। ভেবেছিল হয়তো নিজের বউকে অন্যের বাড়িতে রাখতে চায় না, সেই জন্য নিজেদের ফ্ল্যাটে রাখবে। কিন্তু তখন এটা স্বাভাবিক মনে হলেও এখন কেমন একটা লাগে। ইদানিং রিহানের ভাবসাব ও সুবিধার লাগে না। মামা আতিক চৌধুরীর সাথে তো সে কথাই বলে না। মীরার নজরে বিষয়গুলো ঠিকই পড়েছে, কিন্তু সে তো তখন এত তলায়নি। মীরা আর চোখে গাড়ির ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা রিহানের দিকে তাকায়। তারা প্রায় মেইন রোড ছেড়ে দিয়েছে। আর একটু এগিয়ে বাড়ির রাস্তা ধরবে। খোলামেলা উদম জিপগাড়িটায় ভালোই ঠান্ডা লাগছে। মীরা শাড়ি ভালো করে পেঁচিয়ে রেখেছে। রিহান বিষয়টা লক্ষ্য করে গাড়ি থামালো ছোট সরু রাস্তায়। নিজের গায়ের ব্লেজার খুলে মীরাকে পরিয়ে দিল। একটু এগিয়ে কপালে আলতো করে অধর ছুঁয়ে দিয়ে আলগোছে নিজের হাত মীরার গালে রাখল। কেমন ধীর কণ্ঠে বলে উঠল, আমার জান, অনেক বেশি ভালোবাসি। রিহানের কথা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে 2টা গাড়ি এসে ওদের গাড়িটার পেছনে দাঁড়ালো। রিহান ভ্রু কুঁচকে নিল। সে গাড়ি সাইডে পার্ক করেছে তাহলে? অন্ধকার, তবে ল্যাম্পপোস্টের আলোয় গাড়ি দুটো দেখে রিহানের চোয়াল শক্ত হয়ে এলো। মীরা গাড়ি থেকে কয়েকজন পুরুষকে নামতে দেখে ভয়ে রিহানের দিকে চেপে গেল। রিহান তৎক্ষণাৎ নিজের কানের ব্লুটুথ চেপে মুখটা ঘুরিয়ে কারোর সাথে কথা বলে নিল। মীরা শুনতে পেল না, কারণ কেউ একজন ততক্ষণে পেছনে থেকে বলে উঠল, এই গ্রুপের গ্যাংস্টার আর এস কি বউকে নিয়ে পালাচ্ছে। মীরা কিছুই বুঝতে পারে না কথার মানে। শুধু গ্যাংস্টার কথাটা মেয়েটার মাথায় ঘুরপাক খাচ্ছে। কানে ঝনঝন শব্দে কিছু ভাঙছে যেন। রিহান নিজেও শুনেছে। সে খুব স্বাভাবিক পরিস্থিতি যেমন হোক, এটাকে ঠান্ডা মাথায় সামলে নেওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। রিহান খুব ভালো করে জানে এখন কি করতে হবে। সে নিজের টাইটা আগে ব্যস্ত হাতে খুলে নিল। এরপর সেটা দিয়ে মীরার হাত বেঁধে নিল। এরপর একটা রুমাল বের করে প্যান্টের পকেট থেকে, সাথে টিস্যু। রুমাল দিয়ে মুখসহ চোখ বেঁধে টিস্যুগুলো মীরার কানের ভেতর গুজে দিল। ঘটনা এত দ্রুত ঘটছে মীরা কিছুই বুঝে উঠতে পারে না। যতক্ষণে বুঝতে পারল তখন থেকে ছটফট করেই যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে নিষ্ঠুর একজন মানুষ মনে হলো সামনে বসা পুরুষটাকে। তবে রিহান একটু গাফলতি করল না নিজের কাজে। মীরার বুকের ভেতর অজানা ভয় কাঁপছে। কলিজা চিনচিন করছে। চোখের জল রুমাল সহ ভিজে উঠেছে। রিহান বউয়ের কানে টিস্যু গুজে দেওয়ার আগে শুধু বলল, আমি আমার একটা রূপ তোমার সামনে সর্বদা ঢেকে রেখেছে, আর ভবিষ্যতে ও ঢেকে রাখব। এরপর পেছনের দিকে তাকিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে গেল। মীরা ছটফট করছে। ভয় মেয়েটার দেহ থেকে আত্মা বেরিয়ে আসার জোগাড়। ওদিকে নড়তেও পারছে না। কিছুক্ষণ আগে আরো গাড়ির শব্দ শোনা গেল। মনে হয় আরো মানুষ এসছে রিহানকে মারতে। মীরা হাতের বাঁধন অনেক সময় ধরে ট্রাই করে ও খুলতে পারছে না। মীরা যখন এসব করতে ব্যস্ত তখন ঠাস ঠাস করে কিছুর বিকট শব্দ মেয়েটার অন্তর কেঁপে উঠল। ভয় লাফিয়ে উঠতেই গাড়ির স্টিয়ারিং লেগে গেল হাতে বাঁধাটাই।
মীরারও হাতগুলো সরালো না, একটু শান্ত হয়ে হাতটা আস্তে আস্তে খুলে নিল। অবশ্য সময় অনেকটা লাগলো। এরপর ঝটপট চোখের বাঁধন, কানে গুজে রাখা টিস্যু সবকিছু খুলে গাড়ি থেকে নেমে 4-5 কদম এগিয়ে এসে থমকে গেল মেয়েটা। একটা গাড়ির হেডলাইটের আলোয় রিহানের দিকে তাকিয়ে রইল ভীতু চোখে। রিহান নিজেও হয়তো ভাবেনি এমন কিছু হবে। একবার নিজের শরীরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে এক হাত কোমরে রাখল। রাগ হচ্ছে নিজের উপর। পেছনে দাঁড়িয়ে আছে আরো কয়েকজন লোক, সাথে ইফাদ। ইফাদকে দেখে মীরা আরো অবাক হলো। আর একটু আগে এখানে কত মানুষ ছিল, এখন কেউ নেই কেন? কোথায় সবাই? মেয়েটা আচমকাই চমকে উঠে হাত দিয়ে মুখ চেপে ধরল, ফুপিয়ে উঠল। রিহানের কিছু হয়েছে ভেবে মেয়েটা অস্থির ভঙ্গিতে এসে রিহানকে চেক করতে লাগল। শরীর হাতিয়ে দেখল কোথাও আঘাত লেগে রক্ত বেরুচ্ছে ভেবে, কিন্তু না, কোথাও কোনো আঘাত নেই। এগুলো রিহানের শরীর থেকে বেরোয়নি। মীরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে রিহানকে। তবে কি? মীরা সাথে সাথে ভাঙ্গা স্বরে বলে উঠল, সবাই কোথায়? আর আপনার শরীরে এত রক্ত কেন? ইফাদ এগিয়ে এসে মীরাকে ধরতে নিলেই মীরা দূরে সরে গেল। হাত উঁচু করে থামিয়ে দিল ইফাদকে। রিহান তখন চোখ বন্ধ। মীরা সোজা গিয়ে গাড়িতে বসে। ইফাদ কিছু বলার জন্য মুখ খোলার আগে রিহান বলে উঠল, এদের সায়স্তা করে দিবি। রিহান শেখের সাথে পাঙ্গা নিতে আসে আর চৌধুরী সাহেবের সাথে কাল রাতে মিটিং ডিল করব। এরপর বা খুঁড়িয়ে দুলতে দুলতে গাড়িতে গিয়ে বসল। বিনাবাক্যে গাড়ি স্টার্ট করল। 40-45 মিনিটের মধ্যে ওরা এসে শেখ বাড়িতে পৌঁছাল। গাড়ি থেকে নেমে মীরা সিট থেকে ব্লেজারটা হাতে তুলে নিল। এরপর রিহানকে পরিয়ে দিয়ে কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল। রিহান অবাক হল। ভেবেছিল মীরা হয়তো এ নিয়ে অনেক বেশি ভয় পাবে, কিংবা রিহানকে ইগনোর করবে, কিন্তু তেমন কিছু তো হচ্ছে না মেয়েটার মধ্যে। রিহান দীর্ঘ শ্বাস ফেলে বাড়ির ভেতর পা বাড়ায়। মীরা তাকে কাভার করতে ব্লেজারটা পরিয়ে দিয়ে গেল। রিহান হেলে দুলে রুমে গেল। লিভিং রুমে অবশ্য মা দাদির সাথে দেখা হয়েছে, তবে তারা তেমন ভালো করে লক্ষ্য করেনি, তাই রিহানের তেমন ঝামেলা হলো না। সোজা নিজের রুমের দিকে গেল। শাহনাজ অনুষ্ঠানের পোশাক ছেড়ে একটা সুতির শাড়ি পরেছে। শাড়িটা কাজলের মায়ের, কারিরা বেগমের অনেক আগের শাড়ির কালেকশন। শাড়িটা বেশ সুন্দর দেখতে। শাহনাজের প্রথম দেখায় ভালো লেগে গিয়েছে, তাই তো লোভ সামলাতে না পেরে আজকেই পরে নিয়েছে। তারপর অল্প করে সেজেছে ও। কাজল মাত্র ইফাদের সাথে কথা বলেছে। একটু চিন্তিত সে। তার বাবার সম্পর্কে সে জানে না এমন না, শুধু এসব নিয়ে তার কখনো মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন যেন না ভাবলেই নয় এসব নিয়ে। একটু বেশি বাড়াবাড়ি করছে তার বাবা। রিহানের সাথে দ্বন্দ্ব সে কখনো মেনে নিবে না। বাবার সাথে কথা বলবে এ নিয়ে। চিন্তিত মুখে রুমে প্রবেশ করে বউকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। দরজা বন্ধ করে আস্তে ধীরে বউয়ের পেছনে গিয়ে দাঁড়ালো। শাহনাজ আলতো হেসে কাজলের গালে হাত রাখে। লং ডিস্টেন্স রিলেশনশিপগুলো একটু বেশি সুন্দর। দূরে থেকে ও একে অপরকে ভালোবাসা অনুভব করা। সেখানে তারা এখন একসাথে হয়েছে। অনুভূতি গাঢ় হতে প্রগাঢ় রূপ ধারণ করেছে। একটু লজ্জা বেশি আঁকড়ে ধরে ভেতর থেকে, তবে এটাও ভালো। লজ্জা পাওয়াও ভালো, তবেই না সম্পর্কে মধুময় হয়ে উঠবে, সুন্দর হবে আরো। ভালো লাগা ভালোবাসা একজন আরেকজনের প্রতি দ্বিগুণ হবে। কাজল শাহনাজের বদ্ধ চুলগুলো উন্মুক্ত করতে কাজল কেঁপে উঠল। একটু আগে অতি যত্নে দেওয়া চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, সুন্দর করে বেঁধে রাখা চুল আর যত্ন নিয়ে পরিহিত শাড়ি সবটা এলোমেলো হয়ে গেল মুহূর্তের মধ্যে। বাহিরে অর্ধচাঁদ কাজলের ভালোবাসা দেখে লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে গেল। শাহনাজ লজ্জায় মুখ লুকালো নিজের ভালোবাসার মানুষ প্রাণপ্রিয় স্বামীর বক্ষে। রিহান রুমে এসে দেখল মীরা ওয়াশরুমে যাচ্ছে। মেয়েটা দরজা বন্ধ করার আগেই রিহান ধরে নিল। মীরা আলগোছে দরজা ছেড়ে ওয়াশরুম চলে গেল। রিহান জানতো এমন কিছুই হবে। মেয়েটা রোজকার ন্যায় আজকের আর ধস্তাধস্তি করবে না তার সাথে।
রিহান দরজা লক করে মীরাকে টেনে নিয়ে ঝর্ণার নিচে দাঁড়ালো। হাতের কাপড় ততক্ষণে মীরা রেখে দিয়েছে, তাই আর বাধা দিল না। রিহান বউয়ের ভেজা চুলের ভাঁজে মুখ গুজে নাক ঘষে সেখানে বলল, আমার এই রূপটা তোর সামনে আসুক কোনো দিন চাইনি, সেই জন্য ওই পথ থেকে একটু একটু করে নিজেকে গুটিয়েও নিচ্ছিলাম। আমি অন্যায়ের সামিল হয়েছি, কিন্তু যতক্ষণে বুঝতে পারলাম এটা ঠিক না তখন আতিক চৌধুরী নিজের আসল রূপ দেখিয়ে দিল, আমাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। রিহান গভীর নিঃশ্বাস ছাড়ে মেয়েটার ঘাড়ে। মীরা খামচে ধরে রিহানের শার্ট। টুপটাপ বৃষ্টির ন্যায় অধর স্পর্শ করে যাচ্ছে রিহান। অনেক সময় পর মীরা রিহানের গলা জড়িয়ে ধরে বলে উঠল, আপনি অসুস্থ রিহান। আচমকাই রিহান থেমে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিল মীরাকে। নিচে পড়ে ভালোই চোট পেল বেচারি। এর মধ্যে রিহান হঠাৎ আক্রমণ করে বসল ওকে। ঝুঁকে এসে এক হাঁটু ফ্লোরে ভর দিয়ে বসে মীরা রটুটি চেপে ধরল। রাগে মুহূর্তে মধ্যে পুরুষটার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেল। মীরা ব্যথা পাচ্ছে, তবে এটার থেকেও বেশি ব্যথা মনে হচ্ছে। বুকের ভেতর যেন কেউ সুই ফোটাচ্ছে। রিহানের জন্য মায়া হচ্ছে, কষ্ট বুক চৌচির মেয়েটার। আতিক চৌধুরী সত্যিই বলেছিল রিহান অসুস্থ, বানিয়েছে তাকে অসুস্থ। আতিক চৌধুরী। মীরারও হাউমাউ করে কাঁদতে মন চাচ্ছে। কেন রিহান আগে সব জানতে পারল না? এখন যে বড্ড দেরি হয়ে গেল মনে হচ্ছে। মীরা নিজেকে ভেতর থেকে শান্ত করে। কিচ্ছু হতে দিবে না এই পুরুষটার। যা প্রয়োজন এর জন্য সে তাই করবে। তবুও এই মানুষটাকে তার চাই। মীরা যখন ভাবনায় মত্ত রিহান তখন ধমকে উঠল, এই চুপ, একদম চুপ। আমি অসুস্থ না, আমি সম্পূর্ণ সুস্থ। কতবার বলবো আমি অসুস্থ না? তোর থেকে দূরে যাব না আমি। অনেক সময় পানির নিচে তার উপর এত ঠান্ডার মধ্যে মীরা যেন দাঁত খিচে এলো। চোয়াল কাঁপতে লাগলো। অনেকক্ষণ বউয়ের দিকে রাগী চোখে তাকিয়ে থাকলে ও হঠাৎ যেন বউয়ের ফ্যাকাশে ওষ্ঠপুটে এর দিকে তাকিয়ে হুঁশ এলো রিহানের। পরপরই অনুভব করে শরীরটাও মেয়েটার ঠান্ডা হয়ে গিয়েছে। রিহান টুটি ছেড়ে নিজের গায়ের রক্ত ভেজা শার্ট খুলে নিল এক টানে। দরজার ছিটকিনি খুলে ঝটপট। এরপর বউকে ঝট করে কোলে তুলে দ্রুত কদম ফেলে রুমে চলে এলো। বিছানায় শোয়ানো মাত্র মীরা লাফিয়ে উঠল। ঠান্ডায় কাঁপতে থাকা ওষ্ঠ নেড়ে বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে উঠল, করছেন কি এসব? বিছানা ভিজে যাবে তো। রিহান থমথম খেল। এমন পরিস্থিতিতে বউ বিছানা নিয়ে ভাবছে, অদ্ভুত। তবে নিজেকে সামলে নিয়ে মীরাকে বিছানায় ফের ধাক্কা দিয়ে ফেলে দিল। মীরার ফ্যাকাশে অধর জোড়া নিজের অধর দ্বারা আবদ্ধ করে নিল। কিছু সময় পর রিহান নিজেই বউয়ের অধর ছেড়ে লাইট অফ করল। বউয়ের ভেজা শরীর আগলে নিয়ে গলায় ঘাড়ে নাক ঘষে ফিসফিস করে বলে, নাও আই ওয়ান্ট ইউ, সো ডোন্ট ডিস্টার্ব। মীরা প্রথমে পুতুলের মতো পড়ে থাকলে ও রিহানের উষ্ণ নিঃশ্বাস আর বেহায়া কাজকর্মে মেয়েটা শেষমেশ স্থির থাকতে পারল না। সারাদিন মীরা রিহানের আশেপাশেই ঘুরঘুর করল, এবং আজ এত মাসের ভেতর রিহানকে আলমারির উপর থেকে একটা বক্স নামিয়ে সেখান থেকে এই প্রথমবারের ন্যায় ঔষধ খেতে দেখল। রিহান আজ আর কিচ্ছু আড়াল করল না। সন্ধ্যায় আতিক চৌধুরীর সাথে যে মিটিং করবে সেটাও ইফাত কাজল আর তার একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মিটিং করেছে। মীরা ব্যালকনিতে এসে মায়ের সাথে কথা বলতে বলতে সবটাই অবলোকন করে। কোকিয়া বেগম সব শুনেছে মেয়ের কাছে। মীরা মায়ের প্রতি অঢেল বিশ্বাস রয়েছে। ভরসার একটা স্থান তার মা। মা তাকে বেশ বুঝিয়েছে, যা করার ভেবে চিন্তে করার জন্য বলেছে। মীরা রুমে গিয়ে দেখল রিহান রেডি হচ্ছে। মীরাও একটা কালো রঙের কুর্তি আর জিন্সের প্যান্ট পরে রেডি হয়ে নিল। রিহান কিছু বলল না, রিস্ক হবে ওখানে বউ নিয়ে যাওয়া। তবে মীরাকে এখন বারণ করলে পুরো বাড়ি একটা নাড়া খাবে, তাই চুপচাপ রেডি হয়ে বেরিয়ে এলো। মীরা নিজেও গলায় একটা ওড়না পেঁচিয়ে তার উপরে একটা শাল জড়িয়ে রিহানকে অনুসরণ করে। আজ আর জিপ গাড়ি নেয়নি রিহান, নিজের বাবারও গাড়ি নিয়েছে। কালো রঙের গাড়িটা একসময় সে বাবা মাকে তাদের অ্যানিভার্সারিতে গিফট করেছে। গাড়িটা হাইওয়ে ধরার আগে রিহান গাড়িটা থামিয়ে নিল।
হঠাৎ গাড়ি থামায় মীরা হকচকিয়ে গেল। সে গভীর ধ্যানে মগ্ন ছিল বিধায় একটু নড়েচড়ে বসল। তারপর রিহানের দিকে তাকাতে আচমকাই রিহান মীরাকে নিজের কাছে টেনে নিল। বউয়ের গালে নিজের দুই হাত ঠেকিয়ে নিজের অধর বউয়ের অধর স্পর্শ করল। প্রথমে তা হালকা হলে পরবর্তীতে গাঢ় হল। মীরা একটু অপ্রস্তুত হলে ও সময়ের সাথে নিজেকে সামলে নিয়ে পুরো ধ্যান রিহানের স্পর্শে দিল। ঠিক তক্ষুনি গাড়ি সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করল। তড়িতে নিজের হাত ছুঁয়ে সেখানে বুঝতে পারল সেখানে সুই ফোটানো হয়েছে এবং তার মস্তিষ্ক অচল হচ্ছে। সবকিছু ঝাপসা দেখছে। তবে রিহান অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, এটা দেখে মীরার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। কোনো রকম অধর নেড়ে আওড়াল, আপনি পাষাণ এবং নিষ্ঠুর একজন পুরুষ, যার ভালোবাসার মানুষ তার জন্য ও একটু মায়া নেই মনে। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে মীরা চোখ বুজে নিল, কিন্তু তখন পুরোপুরি জ্ঞান হারায়নি মেয়েটা। শুধু চোখগুলো মেলে রাখতে কষ্ট হচ্ছে। পেছনের দিকে ঢলে পড়তে নিলেই রিহান বউকে আগলে নিল, জড়িয়ে ধরে ললাটে ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলল, আমায় ক্ষমা করো, এটা ছাড়া তোমাকে আটকানোর কোনো রাস্তা আমার কাছে ছিল না। আতিক চৌধুরী জঘন্য একজন মানুষ। আমি ওর নিজের সন্তানের ক্ষতি করতেও দুবার ভাববে না। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হয়। এরপর মীরার গায়ের শালটা দিয়ে ভালো করে ঢেকে নিল দুজনকে। ফোন হাতে কল করল কাউকে। রিসিভ হতে রিহান বলে উঠল, আমাদের ফ্ল্যাটে মীরাকে রেখে যাচ্ছি, তুই ঘণ্টাখানেক সময়ের মধ্যে ওখানে আয়। ওপাশের মানুষটা বোধহয় অবাক হয়েছে এরূপ কথায়। জিজ্ঞেস করল, কেন ভাইয়া, তুমি মীরাকে আমাদের বাড়ি নিয়ে এসো না। শিশির ভালো লাগছে না আমার, প্লিজ কাম ফাস্ট। রিহান শিশিরের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল। শিশির বিষয়টা নিয়ে মনে খুঁতখুত করলেও বেশি বাড়াবাড়ি করল না। আচ্ছা বলে কল রাখল। রিহান তপ্ত শ্বাস ফেলে ফোন রেখে এক হাতে আস্তে ধীরে ড্রাইভ করতে লাগল। পথটা বেশি নেই, তবে গাড়ি সাবধানে চালাতে হবে। একটা কক্ষ, অফিসে এই কক্ষটা খুব জরুরি মিটিং কিংবা গোপন মিটিংগুলো এখানে হয়। বিশাল বড় এই কক্ষটায় রয়েছে বেশ সুবিধা, বসার জন্য আরামদায়ক ব্যবস্থা থেকে শুরু করে হরেক রকমের বিদেশি নামি দামি ড্রিঙ্কস, গেম খেলার জন্য বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে কিছু মেয়ে, যারা এখানে অনৈতিক কর্মকাণ্ডের বৈঠকের সময় বিদেশি কাস্টমারদের দেখভাল করে থাকে। রিহান এখানে বহুবার এসছে, তবে কোনো মেয়ে তার কাছে আসার দুঃসাহস কখনো দেখায়নি। কাজল জানত তার বাবার একটা বিশেষ বৈঠকখানা রয়েছে, তবে এর নমুনা এমন হতে পারে তার ধারণা ছিল না। আতিক চৌধুরী একটা সোফায় বসা, তার কাছে আরেকটা সোফায় বসা ইরফানের বাবা, আরও অনেকে রয়েছে। ইফাত, কাজল, রিহান গিয়ে তিনজনই একটা সোফায় বসল। তাদের মধ্যে কথা হলো, কুশলাদি বিনিময়ে সময় গড়ালো কিছুটা। রিহানকে ইঙ্গিতে অনেকে গ্রুপ না ছাড়ার জন্য বোঝাতে লাগলো। আতিক চৌধুরী শুধু চুপচাপ দেখে যাচ্ছে। রিহান কিছু বলছে না। কাজল রাগে ফোঁসফোঁস করছে। ইফাত কাজলকে হাত ধরে শান্ত হতে ইশারা করে বসিয়ে রেখেছে। রিহান সবার কথা শুনে এরপর নিজের বৈধ বন্দুকটা রেখে অবৈধটা কোমর থেকে বের করে সামনের সেন্টার টেবিলটায় রাখল। রিহানকে এমন নীরবে বন্দুক রাখতে দেখে সবাই বুঝে গেল রিহান আর গ্রুপে থাকবে না। রিহান খুব শান্ত আর গম্ভীর স্বরে বলল, আমি এই গ্রুপে স্বেচ্ছায় আসিনি। আমি অফিসে চেয়ারম্যান পদে ছিলাম, এবং সেটাও আমি হতে চাইনি। মিস্টার চৌধুরীর আবদারে নিজের অফিসের পাশাপাশি এই কোম্পানিতেও সময় দিয়েছি। আমার কাজ শুধু অফিসে ছিল। আপনার অবৈধ কোনো এক বিজনেস করেন জানতাম আমি, এতে আমার সমস্যা ছিল না। আপনারা কোম্পানিটাকে শুধু শো হিসেবে রেখেছেন এটা জেনেছি আমি অফিস জয়েন করার 2 বছর পর। আমি এটাও জানতাম না বন্দরে চোরাচালান ব্যতীত আপনারা সুপারি নিয়ে মার্ডারও করে থাকেন। আমি শুধু আপনার ওই দলের সঙ্গ দিয়েছি, অন্য কোনো খারাপ কাজের সঙ্গ আমি কোনো দিন দেইনি। হ্যাঁ, আমাকে এই গ্রুপে রারেস আপনারা বানিয়েছেন, এবং এটা গ্যাংস্টার গ্রুপ, আর আমাকে সেখানের লিডার হয়ে অনেক অনৈতিক কাজের সামিল হতে হয়েছে। হয়তো খুনখারাপিও করেছি বহুত, তবেই না গ্যাংস্টার উপাধি পেয়েছি।
কিন্তু আমি আপনাদের সাথে চুক্তিবদ্ধ নই। আমি এই পথে আর হাঁটতে চাই না। লাউড এন্ড ক্লিয়ার, গম্ভীর স্বর পুরুষটার। সবাই নড়েচড়ে বসে একে অপরের দিকে তাকায়। কিছু করার নেই কারোর এতে। এখন রিহানের কিছু করতে গেলে বিজনেস গ্রুপ সব হারাতে হবে। আইনিভাবেও যদি কিছু করতে যায় তাহলে সবার আগে তারাই ফাঁসবে। সবাই যখন নিজেদের মধ্যে পরামর্শ করতে ব্যস্ত, আতিক চৌধুরী তখন বুকে হাত চেপে চোখ বন্ধ করে বসে আছে। সবার আগে রিহানের নজর পড়ল। কাজলকে ধাক্কা দিয়ে ইশারা করে দেখাতে কাজল চমকে উঠল। এই ঠান্ডার মধ্যে আতিক চৌধুরী ঘেমে নেয় একাকার অবস্থা। কাজল দ্রুত উঠে এগিয়ে যাওয়ার আগেই দুজন গার্ড আতিক চৌধুরীকে ধরে নিল। বুকে হাত দিয়ে ছটফট করতে করতে তিনি জ্ঞান হারিয়ে ফেলল। কাজল বাবারও অবস্থা দেখে গার্ডদের আদেশ করল ডক্টরের কাছে নেওয়ার ব্যবস্থা করতে। গার্ডরা তাই করল। মীরা যখন হুঁশে এলো তখন সকাল। মীরা বিছানায় উঠে বসে, মাথায় পেইন হচ্ছে প্রচুর। দুই হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করতে গতকাল রাতের কথা স্মরণ হলো। তৎক্ষণাৎ চোখ ফেটে কান্না আসতে চাইল। রিহান তাকে ধোঁকা দিয়েছে, কথাটা ভেবে মীরা অস্থির হল। কোনো দিকে না তাকিয়ে হাতের কাছে একটা ফোন পেয়ে সেটা ছুঁড়ে ফেলতে নিলে কেউ বাধা দিল। মীরা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে নজর পড়ল উদম গায়ে বসা রিহানকে। মীরার রাগটা তরতর করে বেড়ে গেল। রিহানের হাত ঝটকা মেরে ফেলে দিয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলে উঠল, নিষ্ঠুর, পাষাণ! আমি এমন নিষ্ঠুর একজনকে ভালোবেসেছি ভেবে আমার নিজের জন্য মায়া হচ্ছে। কি করে পারলেন আমার সাথে এমনটা করতে? সেদিন রাতেও জোর করে বেঁধে রেখেছিলেন, আর গতকাল রাতেও আমাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে তারপর মিটিং। কথার মাঝপথে থেমে গেল মীরা। আচমকাই যেন কিছু মনে পড়ছে। হঠাৎ আবার বলে উঠল, হ্যাঁ, মিটিং কি হয়েছে? আতিক চৌধুরী কি বলেছে? আপনার কোনো ক্ষতি করবে না তো আবার? রিহান বউয়ের এমন পাগলামি দেখে ভ্যাবাচ্যাকা খেয়েছে বেচারা। শুধু ফ্যালফ্যাল করে বউয়ের অনবরত নড়তে থাকা ওষ্ঠপুটের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা জবাবের আশায় তাকিয়ে রিহানের মুখপানে। রিহান মীরার প্রশ্নবোধক চাহনি উপেক্ষা করে মেয়েটাকে ধাক্কা মেরে বালিশের উপর ফেলে দুই হাত নিজের হাতের ভাঁজে নিয়ে মীরার উপর ঝুঁকে গেল। আকস্মিক আক্রমণে মীরা অপ্রস্তুত হল। কিছু বুঝে উঠার আগেই রিহান ওর মুখ বন্ধ করে দিল। সময় নিয়ে গাঢ় হতে প্রগাঢ় এক চুম্বন করে বউকে শান্ত করল। এরপর ছেড়ে দিয়ে মীরা চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কিছু পেতে হলে কিছু দিতে হয় জানেমান। এখন আমার মুড খারাপ করো না, চলবে?